প্রিয় ছাত্রছাত্রী, ম্যাথ শিখো বাংলা মাধ্যম, এই বাংলা মাধ্যমের একটি চ্যানেল ম্যাথ শিখোতে তোমাদের স্বাগতম জানাই। আমি দ্বিতীয় পর্বের কথা ভেবে তোমাদেরকে আজকে এই ৭৭ পৃষ্ঠা, মানে আমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিতের ৭৭ পৃষ্ঠা থেকে শুরু করব। তোমরা যদি এই সমস্ত ভিডিওগুলো পছন্দ করো বা তোমাদের যদি উপকারে লাগে, তোমাদের যদি এগুলো মনে হয় যে ভিডিওগুলো তোমাদের কাজে দিচ্ছে, তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে তোমরা আমি পরপর ভিডিওগুলো দিলে তোমরা পাবে, এবং তোমাদের সাবস্ক্রাইব বা তোমাদের আগ্রহ আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আজকে আমরা যেটা শিখবো, একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। এখানে আছে একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। এইটা শিখতে গিয়ে আমরা আজকে বুঝবো ভগ্নাংশ কি, ভগ্নাংশ কয় প্রকার এবং কি কি। এই ভগ্নাংশ সম্পর্কে আমরা একটা ধারণা গঠন করব। একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। তাহলে আমি একটা গোটা অখণ্ড জিনিস আগে ছবি এঁকে দেখি। আগে তোমাদের দেখাচ্ছি যে গোটা অখণ্ড জিনিসটা কি এবং তাকে কিভাবে আমরা সমান ভাগে ভাগ করব। ছবির সাহায্যে আমি তোমাদেরকে বিষয়গুলি বোঝাচ্ছি। চলো ছবিগুলো আমরা এঁকে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, চারটে একই ছবি এঁকেছি। এই চারটে যে ছবি এঁকেছি আমরা, এখানে এগুলো আমরা ধরে নিতে পারি কোনো কেক, চারকোনা জাতীয় কোনো যে কোনো একটা বস্তু ভেবে নিলাম, কেক বা পাউরুটি, বা কোনো চারকোনা বিস্কিট আমরা ভেবে নিতে পারি। তো যাই হোক, প্রত্যেকটা হচ্ছে ছবি আমরা সমান। আমরা এটাকে ধরে নিচ্ছি একটা একটা বস্তু যেটা হচ্ছে পুরোপুরি আছে, যেটাকে কোনো ভাগ করা হয়নি। এটা হচ্ছে একটি অখণ্ড বস্তু, প্রথমের ছবিটা। তাহলে একটি অখণ্ড বস্তু, এই অখণ্ড কেক ধরো বা পাউরুটি ধরো, যেটাকে কোনো টুকরো করা হয়নি, সেই জন্য এটাকে ধরে নিচ্ছি আমরা একটা অখণ্ড বস্তু। এইটাকে আমরা বলতে পারি সম্পূর্ণ অংশ, মানে এক। আবার এখানে আমরা চারটে গোলাকার বস্তু নিয়েছি এবং কোনো একটা বস্তুকে আমরা চারবার নিয়েছি। এই একটাই অখণ্ড বস্তুকে আমি চারবার এঁকেছি। এখানে চারটে বস্তু নয়, এই একটি বস্তুকে আমি প্রথমে পুরো রেখেছি। এই পুরো অখণ্ড বস্তুটাকে এখানে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। আবার সেই একই বস্তুকে আবার আমরা দ্বিতীয় ধাপে, মানে এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। একটি বস্তুকে আমরা প্রথম ধাপে কয়েকটা টুকরো করব, দ্বিতীয় ধাপে আরো কয়েকটা টুকরো করব, তৃতীয় ধাপে আরো কয়েকটা টুকরো করব। এই তিনটে ধাপ। এটা প্রথম ধাপ, এইখানে কয়েকটা টুকরো করব। এটা ধরো দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে তৃতীয় ধাপ। এই গোলাকার একটা বস্তু, এই বস্তুটি সম্পূর্ণ রয়েছে, এটাকে কোনো আমরা টুকরো করছি না, এটা একটা অখণ্ড বস্তু। আমরা কোনো একটা অখণ্ড বস্তুকে কল্পনা করে নিতে পারি, বিভিন্ন ধরনের গোলাকার বিস্কিট ভেবে নিতে পারি, কোনো একটা গোলাকার বিস্কিট। বা আমরা এখন তো বেশ পিজা খাই না, পিজা একটু গোলাকার টাইপের পিজা হয়, আমরা পিজাও ভেবে নিতে পারি। এটা যাই হোক, একটি অখণ্ড বস্তু। এটা এই অখণ্ড বস্তু মানে এটাকে পুরো পুরো অংশটাকে আমরা ধরে নিলাম এক অংশ। এবার এই আমি দুটো ছবি দিয়েই বোঝাচ্ছি। এটা হচ্ছে তার প্রথম ধাপ, সেই অখণ্ড বস্তুটাকে আমি কয়েকটি ভাগ করব। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, ওই একই অখণ্ড বস্তুটাকে আমি দ্বিতীয় ধাপে কয়েকটা টুকরো করব। তৃতীয় ধাপে আমি এই অখণ্ড বস্তুকে কয়েকটি টুকরো করব। আমি ধরলাম যে প্রথম এই চৌকো বস্তুটিকে নিয়ে ভাবা যাক। প্রথমে চৌকো বস্তুটিকে আমরা প্রথমে দুভাগ করলাম, এটাকে আমরা দুভাগ করছি।
এটাকে আমরা ধরে নিলাম এটাকে 4 ভাগ করব। তাহলে এটা 2 ভাগ, এটা 4 ভাগ, আর এটা ছবি এঁকেই দেখাচ্ছি কটা ভাগ করছি। ঠিক আছে, চলো ছবিগুলো আঁকা যাক। দেখো, প্রথম যে চৌকো বস্তুটা আমরা চারকোনা বস্তুটা নিয়েছি, সেই চারকোনা বস্তুটার এই একটি বস্তুকে প্রথমে আমি 2 ভাগ করেছি। তারপরে আমি দ্বিতীয় ধাপে এটাকে 4 ভাগ করেছি। তৃতীয় ধাপে এটা 1 2 3 4 5 6 7 8 ভাগ করেছি। তাহলে এক্ষেত্রে আমরা এই গোটা অখণ্ড বস্তুটিকে আমরা কি করেছি, 2 ভাগ করেছি। 2 ভাগ করে আমি ধরে নিলাম আমি 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি। আমরা যেটা রং করছি, যেটা ধরো এইভাবে স্কেচ করে দিচ্ছি, এই টুকরোটা আমরা সেখান থেকে নিয়ে নিচ্ছি। এইটুকু অংশ আমরা নিলাম। আমি একটা অখণ্ড বস্তুকে সমান 2 ভাগে ভাগ করে আমি তার একটা ভাগ নিয়ে নিলাম। আবার সেই একই অখণ্ড বস্তুটিকে আমি সমান 4 ভাগে ভাগ করে আমি করলাম কি, এখান থেকে দুটো ভাগ নিয়ে নিলাম। আবার দেখছি সেই একই অখণ্ড বস্তুটিকে আমি ভাগ করেছি, ভাগ করে আমরা এখান থেকে 3 ভাগ নিয়ে নিলাম। আমি আরেকটা ছবি করি। আমি ধরলাম 3টে নয়, আমি আমার আরেকটা ধাপ আমি এগোবো তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমি চতুর্থ ধাপ আরেকটা ছবি এঁকে নিচ্ছি। এইবার শুরু করছি আমরা। এটা ধরলাম আমরা আমাদের চতুর্থ ধাপে। আমি বস্তুটাকে এখানেও টুকরো টুকরো করলাম, মানে ভেঙে ফেললাম। এখানে কটা টুকরোতে ভেঙেছি, 1 2 3 4 5 6 7 8, 8টাতে। এবার 8টা টুকরোর মধ্যে আমি এখানে ধরে নিচ্ছি 4টে নিয়ে নিচ্ছি, 4টে নিয়ে নিলাম। ঠিক এইভাবেও আমি এই ছবিগুলোকে আমি ভাগ করে আগে ভাগ করব, সমান ভাগে ভাগ করে তারপরে নিজের পছন্দ মতো কয়েকটি টুকরো আমরা নিয়ে নেব। দেখো, এইখানে আমরা এই একটা অখণ্ড বস্তু, এই বস্তুটাকেই এই বস্তুটাকে আমরা প্রথমে শুধু 2 ভাগে ভাগ করেছি। তারপরে এই বস্তুটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। আবার এই বস্তুটিকে আমি এখানে 8 ভাগে ভাগ করেছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা 2 ভাগে ভাগ করেছি। আমি 2 ভাগে ভাগ করে আমি একটা ভাগ পুরো নিয়ে নিলাম। মানে আমি সমান 2 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম। আবার এখানে সমান 2 ভাগে ভাগ করে আমি করলাম কি, এখানে একটা ভাগ নিয়ে নিলাম। আবার এইখানে সমান 2 ভাগ ভাগ করে আমি কি করলাম, 1 ভাগ নিয়ে নিলাম। তাহলে প্রতি ক্ষেত্রে আমি প্রতিবারই সমান একটা করে ভাগ নিয়েছি। এবার আমরা আসছি প্রথম বস্তুটার ক্ষেত্রে, এই অখণ্ড বস্তুটিকে। এটা আমাদের তো প্রথমে আবার নামটা বলে দিচ্ছি, একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। একটা গোটা অখণ্ড জিনিস, এই একটাই অখণ্ড জিনিসকে আমি এখানে একবার ভাগ করেছি, আবার এই অখণ্ড জিনিসটাকে এখানে 4টে টুকরে ভাগ সমান ভাগে ভাগ করেছি। আবার এই অখণ্ড জিনিসটাকে আমি এখানে 8 ভাগে সমান 8 ভাগে ভাগ করেছি। আবার এই অখণ্ড জিনিসটাকে এখানে সমান 8 ভাগে ভাগ করেছি। এবার ভাগ করে আমি আমার পছন্দ মতো কখনো একটা ভাগ নিয়েছি, কখনো দুটো ভাগ নিয়েছি, কখনো 3টে ভাগ নিয়েছি, কখনো 4টে ভাগ নিয়েছি। তাহলে এই যখন এই পুরো বস্তুটাকে, সম্পূর্ণ বস্তুটাকে আমরা ধরি এক অংশ, এটা কিন্তু কোনো ভগ্নাংশ নয়, এটা হচ্ছে একটি অখণ্ড বা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এখানে এক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে এটা একটা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। কিন্তু এইগুলোর একটি বস্তুকে আমরা ভাগ ভাগ করে বা টুকরো করে তার একটা অংশ নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় যে আমরা এটাকে এটাকে লিখি, এইভাবে প্রকাশ করি। এটাকে ক ভাগ করেছি, 2 ভাগ করেছি। 2 ভাগ করে নিয়েছি কত ভাগ, 1 ভাগ। আমরা উপরে লিখলাম 1 ভাগ। এইটার মানে হচ্ছে এই যে সমান 2 ভাগে ভাগ করে তার 1 ভাগ নিয়েছি। এটা কত ভাগে ভাগ করেছি, এটা ভাগ করেছি সমান 4 ভাগে ভাগ করে
নিয়েছি কত ভাগ, যেটা লাল অংশ সেটাই নিয়েছি, আমরা 2 ভাগ নিয়েছি, সমান 4 ভাগের 2 ভাগ। আবার এখানে দেখো সমান ক ভাগে ভাগ করেছি, সমান 8 ভাগে ভাগ করেছি, নিয়েছি কত ভাগ, 3 ভাগ। এটা সমান কত ভাগে ভাগ করেছি, এটা সমান 8 ভাগে ভাগ করেছি, নিয়েছি কত ভাগ, নিয়েছি আমরা 4 ভাগ। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ ভগ্ন একটা জিনিসকে ভেঙে তার একটা অংশ নেওয়া হয়েছে, অর্থাৎ একটা জিনিসের ভাঙা অংশ, একটা গোটা জিনিসের ভাঙা অংশ, তাই একে আমরা বলতে পারি ভগ্নাংশ, ভাঙা অংশ, ভগ্নাংশ। তো দেখো একটা গোটা অখণ্ড জিনিসকে ভেঙে বা টুকরো টুকরো ভাগ করে তার কিছু অংশ নিয়েছি, তাই এটার নাম হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশটা কিভাবে লিখবো আমরা নিশ্চয়ই শিখে ফেললাম। তাহলে এটাকে কিভাবে লিখবো তোমরা নিজেরা চেষ্টা করো, এইখানে ভিডিওটাকে থামিয়ে দিয়ে নিজেরা এটাকে চেষ্টা করো, এই ছবিগুলোকে কিভাবে আমরা সংখ্যার দিয়ে প্রকাশ করব, ছবিটাকে আমরা সংখ্যা দিয়ে কিভাবে প্রকাশ করব, তোমরা আগে নিজেরা চেষ্টা করো। এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আশা করি তোমরা করতে পেরেছো। আমি তোমাদের দিকে দেখাচ্ছি এটা কিভাবে তোমরা করেছো। এটা হচ্ছে সমান ক ভাগ করেছি, 2 ভাগ, আর নিয়েছি কত ভাগ, 1 ভাগ। এটা সমান কত ভাগ করেছি, 4 ভাগ, সমান 4 ভাগ করে নিয়েছি কত ভাগ, 1 ভাগ। এটা কত ভাগ করেছি, সমান 8 ভাগ, নিয়েছি কত ভাগ, 1 ভাগ। তাহলে এই যে এই সংখ্যাগুলোকে ধরো আমি একটা ভগ্নাংশকে তুলে নিচ্ছি, এটা তুলে নিলাম, আমি এখানে লিখছি 4 ভাগের 2 ভাগ। এটাকে ভাষায় কি করে প্রকাশ করতে হয়, আমরা এটাকে লিখতে পারি যে সমান 4 ভাগের 2 ভাগ। সেভাবে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি, এই ভগ্নাংশটাকে তুলে নিচ্ছি, এটাকে কিভাবে ভাষায় প্রকাশ করতে পারি, সমান 8 ভাগের 1 ভাগ। তাহলে তোমরা বুঝতে পেরেছো 8 ভাগের 1 ভাগ মানে এটা, 4 ভাগের 2 ভাগ মানে 4 ভাগ করে তার 2 ভাগ নিয়েছি। তাহলে আশা করি তোমরা ভগ্নাংশ কিভাবে লেখা হয় বা ছবির সঙ্গে ভগ্নাংশের একটা মিল তোমরা খুঁজে পেয়েছো, বা এরপর তোমরা ভগ্নাংশের সম্পর্কে একটা মোটামুটি ধারণা করতে পেরেছো। এখন কথা হচ্ছে, তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল ভগ্নাংশ কি, ভগ্নাংশ সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে গেল। ভগ্নাংশ হচ্ছে একটি গোটা অখণ্ড বা একটি সম্পূর্ণ বস্তুকে বা কোনো জিনিসকে টুকরো করে সমান ভাগে ভাগ করে তার কিছু অংশ যখন আমরা নিই তখনই তাকে আমরা বলবো ভগ্নাংশ, অর্থাৎ একটা গোটা বা সম্পূর্ণ জিনিসের ভগ্ন অংশ, ভাঙা অংশই হলো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি এটা আমাদের বোঝানো, আমরা বুঝতে পেরে গেলাম। ভগ্নাংশ কি এটা বুঝে নিয়েছি, এইভাবে ভগ্নাংশ হয়। ভগ্নাংশকে আমরা কি করে ভাষায় প্রকাশ করবো তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি আসছি যে এই ভগ্নাংশগুলো নাম কি। ভগ্নাংশ, এই যে ভগ্নাংশগুলো রয়েছে এদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখানে ওপরে যতগুলো ভগ্নাংশ তোমাদের রয়েছে এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি এখানে যতগুলো ভগ্নাংশ আছে, ধরো 2 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, বা ধরো এই ভগ্নাংশটা আমরা নিতে পারি 8 ভাগের 3 ভাগ, আমরা এটা নিতে পারি 4 ভাগের 1 ভাগ। এইগুলো সবকে আমরা কি বলতে পারি, প্রকৃত, এগুলো প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশের এই মাঝখানে যে একটা দাগ দেওয়া আছে, এটা একটা ভাগের চিহ্ন, এটা ভাগ। আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব ভাগ। তো এখন হচ্ছে এই তো ভাগ করেছি না, সমান ভাগে ভাগ করেছি, সেই ভাগ কথাটা এই দাগের মধ্যে বোঝাচ্ছে, এটাই হচ্ছে ভাগ করেছি। তাহলে এগুলো পরে আমরা আরো ভিডিও যখন পাবো, আরো ভগ্নাংশ সম্পর্কে যখন আলোচনা করবো বুঝতে পারবো। যদি তোমরা আমার ভিডিওগুলো ফলো করো বা পরপর দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন ভগ্নাংশের এই উপরের অংশটিকে আমরা বলি লব, আর নিচের অংশটিকে আমরা বলি হর। এই প্রকৃত ভগ্নাংশ দেখো তোমরা প্রত্যেক ক্ষেত্রে হর দেখো বড়, হর দেখো 2 লব 1,
হর 4, লব 2, হর এখানে 8, এখানে লব 3। দেখো হর সব ক্ষেত্রে বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ সেইটাকে বলবো যার হর বড়, লব ছোট। দেখো হর বড়, লব ছোট, এখানে আমরা তাকেই বলবো যার হচ্ছে হর বড়, লব ছোট। আমি এরপর কিছু ভগ্নাংশ ভেবে নিচ্ছি। আমি একটা ভগ্নাংশ লিখলাম 3/5। এই একটা ভগ্নাংশ আমি লিখলাম এখানে। এটাও তো সেই ভাগের মতো দাগ, ভগ্নাংশের মতো দেখতে, এরও লব আছে, হর আছে। এটা লব, উপরেরটাকে লব বলে আমরা বলেছি, উপরের লব নিচের হর, এরও লব হর আছে, একটা ভাগের দাগ আছে, তাহলে এটাও একটা ভগ্নাংশ। কিন্তু এই ভগ্নাংশটা তোমরা একটু ভেবে দেখো, একটা যে কোনো বস্তুকে আমরা 3 ভাগ করে, একটা অখণ্ড বস্তুকে বা একটা গোটা বস্তুকে আমরা 3 ভাগ করে সমান 3 ভাগ করবো। সমান 3 ভাগ করে কি 5 ভাগ নিতে পারি? সম্ভব? আমি একটা বস্তু, এই বস্তুটাকে সমান 3 ভাগ করেছি, তারপর তার থেকে 5 ভাগ নেবো কি করে? ভাগ তো করেছি 3 ভাগ, তা 3 ভাগের মধ্যে আমি পুরো 3 ভাগ নিয়ে নিতে পারি, বা তার থেকে আমি 2 ভাগ নিতে পারবো, বা তার থেকে আমি 1 ভাগ নিতে পারবো। কিন্তু 3 ভাগ করে 4 ভাগ আমি চাইবো কি করে? এই যে বস্তুটিকে দেখো, এখানে একটা বস্তু আছে, এখানে আমি 4 ভাগ করেছি, 4 ভাগ করে আমি 2টো ভাগ নিয়ে নিতে পারি, আমি 3টে ভাগ নিতে পারি, এই ভাগটাকে নিয়ে নিতে পারি। আমি আবার 4 ভাগ করে পুরো 4 ভাগ নিয়ে নিতে পারি। তাহলে 4 ভাগ করে যখন 4 ভাগ নিয়ে নেবো, তাহলে আমি গোটা বস্তুটাই নিয়ে নিলাম, মানে পুরো এক অংশই নিয়ে নিলাম। কিন্তু 4 ভাগ করে আমি কি 5 ভাগ আশা করতে পারি বা 5 ভাগ নিতে পারি? নেওয়া সম্ভব নয়। তাই এটা যেহেতু অসম্ভব, এই ভগ্নাংশটাকে আমরা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে এটা প্রকৃত ভগ্নাংশ নয়। আবার একটা কথা বলছি, তোমরা শোনো। দেখো এইখানে আমি একটা বস্তু করলাম, একটা এই বস্তুটাকে নিলাম, এই চৌকো একটা বস্তু নিলাম, একটা কেক নিলাম, চৌকাকৃতিক একটা কেক নিলাম। এই কেকটা একটা, এটা গোটাটা কি? গোটাটা একটা পূর্ণ অংশ, এটাকে কোনো টুকরো করিনি, কোনো সমান ভাগে ভাগ করিনি, তাহলে এটা পুরো অংশ। পুরো অংশ মানে কি? এক অংশ, এক অংশ। এখন আমি এটাকে ভাগ করে দিচ্ছি, 4 ভাগ করলাম, 4 ভাগ করে আমি 3 ভাগ নিলাম। তখন আমি এটাকে কি লিখতে পারি? সমান 4/3 ভাগ। এখন আমি বললাম না, আমি 4 ভাগ করে 4 ভাগই নিলাম, তাহলে এটাকে এখন কি লিখতে পারি? 4/4 ভাগ। এইটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু 4 ভাগের যখন 4 ভাগই আমি নিয়ে নিচ্ছি, 4 ভাগের 5 ভাগ তো কখনোই আশা করা যায় না। তো যাই হোক, 4 ভাগের যদি আমি 4 ভাগই নিয়ে নিই, তখন আমি দেখো গোটা অংশটাই নিয়ে নিয়েছি। 4টে ভাগ করে আমি যদি 4 ভাগে নিয়ে নিই, তাহলে আমি গোটা অংশটাই নিয়ে নিয়েছি। তাহলে এটা সমানই তো গোটা অখণ্ড অংশটা, মানে পুরো এক অংশ। এটা মানেই তো পুরো এক অংশ। তাহলে এই ক্ষেত্রে এইটি, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ আর থাকলো? এটা তো গোটা অখণ্ড অংশ হয়ে গেল, এটা তো ভাঙা অংশ থাকলোই না। ভাঙা অংশকেই তো ভগ্নাংশ বলবো, টুকরো অংশকে তো ভগ্নাংশ বলবো। এটা টুকরো থাকলো না, পুরোটাই নিয়ে নিলাম, তো গোটা জিনিসটাই নিয়ে নিলাম। তাহলে আমরা এটা গোটা অংশ হয়ে গেল, অখণ্ড অংশ। তাহলে এটাকেও আমরা বলতে পারি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এরও নাম আমরা দিতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। আবার দেখো, আমি এই ছবিটার ক্ষেত্রে বলছি, আমি 4 ভাগ করেছি, এখানে বললাম আমি 6 ভাগ, 4 ভাগের 6 ভাগ নিলাম। এটা কি সম্ভব? 4 ভাগই তো করেছি, 6 ভাগ কোথা থেকে পাবো? তাহলে তখনই দেখো, যখনই এইভাবে একটা অবাস্তব কথা আমরা বলছি, তখনই দেখো এখানে হর, এখানে কি বলেছি? নিচে যেটা থেকে হর, হরের থেকে লব বড় হয়ে যাচ্ছে। হর সবসময় বড় থাকে, তবেই তো প্রকৃত ভগ্নাংশ হয়। কিন্তু হর দেখো এখানে ছোট হয়ে গেছে, লব বড় হয়ে যাচ্ছে। তাহলে হর যখনই ছোট হয়ে যাচ্ছে, তখনও এটাকে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে তোমরা বুঝতে পারলে, এটাকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু এই ভগ্নাংশটাকে, আমি এটা ব্লু পেন দিয়ে করছি, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ। এই রেড যে কালার দিয়ে যেগুলো দেখালাম, চিহ্ন চিহ্নিত করলাম, সেগুলো হচ্ছে সব অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমরা বুঝতে পারলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো, ছবি দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি তোমরা বুঝতে না পারো, তাহলে ভিডিওটা আবার একবার পিছিয়ে গিয়ে তোমরা আবার
প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের ধারণাটা বুঝে নিতে পারো। এবার আমি এগুলোকে একটু ইংরেজি টার্মগুলো বলে দিই। এই ভগ্নাংশটাকে ইংরেজিতে কি বলে? ফ্র্যাকশন। ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশকে আমরা বলবো প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশন। আর অপ্রকৃত ভগ্নাংশ বলবো আমরা ইমপ্রপার। ইমপ্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশন। তাহলে এটা মানে প্রকৃত মানে সঠিক ভগ্নাংশ, এটাকে বলতে পারি আমরা এটা সত্যিকারের বা রিয়েল ভগ্নাংশ নয়, ইমপ্রপার ফ্র্যাকশন। ওকে, আমরা প্রকৃত ভগ্নাংশ শিখলাম, অপ্রকৃত ভগ্নাংশ শিখলাম। এই অপ্রকৃত ভগ্নাংশ প্রসঙ্গে আমি একটা কথা শুধু তোমাদের বলবো, এটা হচ্ছে আর একটা কেস। এই ক্ষেত্রে আমি বলবো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এই ছবিটার দিকে দেখো। এই ছবিটার দিকে দেখে তোমরা বোঝো 4/6 মানে 4/6 আমরা তো বলতে পারি এই 4 ভাগ থেকে, এই যে 4 ভাগের এই যে ভাগ করেছি না 4টে ভাগ, এই 4 ভাগ থেকে সর্বাধিক কটা ভাগ আমরা নিতে পারি? সর্বাধিক আমরা 4টে ভাগ নিতে পারি, তাই না? এই 4, এটা তো সমান 4 ভাগে ভাগ করেছি, এখান থেকে সর্বাধিক আমরা 4 ভাগ নিতে পারি, বাকি 2 ভাগ আমাদের নেওয়া সম্ভব নয়। তাহলে এই 4টাকে আমি সেই জন্য 4+2 মানে 4 ভাগের সর্বাধিক আমি 4 ভাগ নিতে পারি, বাকি 2 ভাগকে আমি যোগের আকারে লিখলাম। কেন এটা 4+2 করলাম? যেহেতু 4 ভাগ সমান 4 ভাগে ভাগ করেছি, তাই 4 ভাগের আমি 4 ভাগ নিতে পারি, আর বাড়তিটাকে আমি যোগ চিহ্ন দিয়ে লিখলাম। এবার 4 ভাগের এই 4 ভাগকে আমি এইভাবে লিখতে পারি, তাহলে এই যোগ চিহ্নটাকে, হর যেহেতু একই, তাহলে আমরা লিখতে পারি 4/4, 4 আবার এখানে 2/4, মাঝখানে এই যোগ চিহ্নটা দিয়ে, তার মানে এইখানে কি আছে? এই ভগ্নাংশ, এই যে 6/4 যেটা ছিল 6/4, এইটাকে ভাঙছি। হ্যাঁ, এখানে যেটা বলতে চাইছি, একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তো এই অপ্রকৃত ভগ্নাংশটাকে এই এই কেসটা নিয়ে আমি একটু আলোচনা করছি। এই 6/4কে আমরা ভাঙতে পারি 4+2, উপরে 6 করে নিলাম, নিচে 4, তাহলে এটাকে ভাঙতে পারি 4/4 যুক্ত 2/4, এভাবে ভেঙে নিতে পারি। তাহলে এই এটা তখন কোনটা হয়ে যাচ্ছে? ওপরেরটা। 4 ভাগের 4 ভাগ মানে পুরো গোটা একটা ভাগ। এই ছবিটার ক্ষেত্রে দেখো না, 4 ভাগের 4 ভাগ মানে পুরো একটা ভাগ, আর বাকি পড়ে থাকলো 4 ভাগের 2 ভাগ। দেখো, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা গোটা অংশ মানে সম্পূর্ণ অংশ, আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এর মধ্যে আমি একটা সম্পূর্ণ অংশ পেলাম। আমাদের এই যে অপ্রকৃত ভগ্নাংশ ছিল না, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এই যে অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটা করতে পারি 6/4, বা এটা অনেক সময় লেখার সুবিধার্থে আমরা বলতে পারি 6/4, বা যদি ভগ্নাংশকে ভাষায় প্রকাশ করি, ভাষায় প্রকাশ করতে গেলে আমরা এটাকে বলতে পারি 4 সমান 4/6 ভাগ, যেটা সম্ভব নয়, সমান 4/6 ভাগ। তাহলে এই 6/4 বা 4/6 ভাগ, এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা কি করেছি? ভেঙে ভেঙে দেখলাম, কি পেলাম? শেষমেশ একটি পুরো সম্পূর্ণ অংশ পেলাম, আর একটি অপ্রকৃত ভগ্নাংশ পেলাম। একটি সম্পূর্ণ অংশ পেলাম, একটি সম্পূর্ণ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাঙলে কি পাই? একটি সম্পূর্ণ অংশ, একটি প্রকৃত ভগ্নাংশ। এটাকে অনেক সময় এইভাবেও লেখা হয়, 1 পূর্ণ, মানে এটা পূর্ণ মানে সম্পূর্ণ 2/4, এটাকে আমরা এইভাবেও লিখে থাকি। মানে একটা পুরো অংশ, আর একটা হচ্ছে 2/4 অংশ, যেটা বলি 4/2 ভাগ, মানে একটা সম্পূর্ণ অংশ আর একটা প্রকৃত ভগ্নাংশ, এই দুটো মিশে গেছে, এই জন্য এই ভগ্নাংশটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। এই ভগ্নাংশেতে একটি সম্পূর্ণ অংশ আছে, যেটা হচ্ছে
সম্পূর্ণ অংশ মানে কি? আমরা আগেই শিখেছি না, সম্পূর্ণ অংশ তো আর প্রকৃত ভগ্নাংশ নয়। সম্পূর্ণ অংশ মানে তো গোটা অংশটা হয়ে যাচ্ছে, তখন তার ভগ্নাংশই থাকছে না, গোটাটাই নিয়ে নিচ্ছি। তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে একটি সম্পূর্ণ অংশ আছে, অর্থাৎ একটি অপ্রকৃত ভগ্নাংশ আছে, আর একটি প্রকৃত ভগ্নাংশ আছে। এই সম্পূর্ণ অংশটাকেও আমরা কি বলি? এর আর একটা নাম কি? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। তাহলে একটি অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে লুকিয়ে থাকে কিছুটা সম্পূর্ণ অংশ, আর কিছুটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। মানে সেই জন্য আমরা, যেহেতু দুটো মিশে থাকে, তাই আমরা এই ভগ্নাংশটিকে বলি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ যদি আমি ছবিটা আঁকতে, আমাকে প্রকৃত এইটার যদি ছবি আঁকি, এই দেখো এক পূর্ণ, এটাকে আমি যদি ছবির দ্বারা দেখাই, মানে একটা গোটা অংশ নেব, একটা গোটা অংশ নিয়েছি, আর একটা গোটা অংশের ভগ্নাংশ, 4 ভাগ করে 2 ভাগ, আর একটা গোটা অংশের 4 ভাগ করে, এই যে 4 ভাগ করেছি তার 2 ভাগ। তাহলে একটা পুরো অংশ নেব, আর একটি 4 ভাগ করে তার 2 ভাগ নেব। এইটাই হলো এই মিশ্র ভগ্নাংশের ছবিটা। তাহলে এইটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে সম্পূর্ণ অংশ। একটি প্রকৃত ভগ্নাংশ আর একটি আছে সম্পূর্ণ অংশ। আমরা তাহলে 3টে ভগ্নাংশ শিখলাম: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর শিখলাম মিশ্র ভগ্নাংশ। এই প্রসঙ্গে আর একটা ছোট্ট কথা বলে ফেলবো, যে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, আবার অপ্রকৃত ভগ্নাংশতে কিভাবে আসবো? আমি একটা ধরলাম, এখানে কত আছে? 6, 4। এটাকে আমরা কি করব? যখন মিশ্র ভগ্নাংশতে যাব, তখন আমরা 6 এর মধ্যে কটা সম্পূর্ণ অংশ আছে, 6 এর মধ্যে, এই 6 ভাগের মধ্যে এই যে হর আছে 4 ভাগ, কটা 4 বের করতে পারবো? আমরা বলতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি 6 কে তাহলে কি করব? 4 দিয়ে ভাগ করে ফেলবো। 4 1 কে 4, তাহলে 2 অবশিষ্ট থাকছে। তাহলে 6 থেকে কটা 4 বার করতে পারবো? এই দেখো 6 এর মধ্যে 4 আর 2 করেছিলাম না, একবার 4 বার করতে পারবো, বাকি 2 পড়ে আছে। সেটাই বলছি, 6 থেকে আমরা কি করব? একটা 4 বার করতে পারবো। তাহলে মিশ্র ভগ্নাংশ যখন করব, তখন আমরা এটা একটা গোটা সম্পূর্ণ অংশ পাবো। একটা 4 বার করতে পারলে কি 4 এর 4 ভাগের 4 ভাগ, তাহলে একটা 4 ভাগের 4 ভাগ মানে একটা গোটা অংশ, একটা 4 ভাগের 4 ভাগ, কটা 4 বার করতে পারবো? আমরা ভাগ করে নিলাম। 4 কে আমরা 6 কে 4 দিয়ে ভাগ করে নেব। লবকে হর দিয়ে ভাগ করব, কথাটা মাথায় রাখবে। লবকে হর দিয়ে ভাগ করব। ভাগ করলে এইটা হলো সম্পূর্ণ অংশ, আর হর সবসময় একই থাকে 4, আর অবশিষ্টটা হয়ে যায় লব। এই ভাগশেষটা হয়ে যাচ্ছে লব। তাহলে আমরা 6 কে 4 দিয়ে ভাগ করে ভাগফল যেটা পেলাম, সেটা হলো পূর্ণ সংখ্যা, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 2, আর হর সবসময় একই হয়। তাহলে দেখো, এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ। এখান থেকে মিশ্র ভগ্নাংশে কি করে পৌঁছলাম? অপ্রকৃত ভগ্নাংশ থেকে এখানে এক মিশ্র ভগ্নাংশে পৌঁছেছি, ভেঙে ভেঙে কিভাবে পৌঁছেছি দেখিয়ে দিয়েছি। আবার দেখো, খুব দ্রুত একটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি করে মিশ্র ভগ্নাংশে পৌঁছানো যায়। এবার আমি এখানে এই মিশ্র ভগ্নাংশটা থেকে আবার কি করে দেখো অপ্রকৃত ভগ্নাংশ যাচ্ছি। এখানে করব কি, আমরা এই 4 এর সঙ্গে 1 গুণ করব, এটার সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে এটা যোগ। দেখো 4 এর সঙ্গে গুণ করব 1, আর ওপরে যেটা আছে তাকে করব যোগ। নিচে হর সবসময় একই থাকে, বলেছি না, হর সবসময় একই থাকে। তাহলে কত হলো? 4 একে 4, আর 2 6, 6 4। তাহলে তোমরা বুঝতে পারছো একটি অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি করে মিশ্র ভগ্নাংশ পেলাম, কি করে মিশ্র ভগ্নাংশ পেলাম, এই যে এটা। আবার মিশ্র ভগ্নাংশকে থেকে কি করে অপ্রকৃত ভগ্নাংশ পেলাম, দেখো আবার সেই অপ্রকৃত ভগ্নাংশটা ফিরে পেলাম। এখানে আমি আর একটা উদাহরণ দিই। এখানে এখানে আমরা নিলাম 2 পূর্ণ 5 এর মান।
এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ যেতে গেলে কি করব, এইটা গুণ 9 গুণ 2 আর যোগ 5, আর হর সবসময় একই থাকে। তাহলে এটা কত হলো, 9 2 18, 19 20 21 22 23, কত হচ্ছে 23। এই দুটো গুণ করলাম, তার সঙ্গে 5 যোগ করলাম, 23 9। তাহলে একটা মিশ্র ভগ্নাংশ থেকে কি করে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পেলাম, বুঝতে পারলে। আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ দিই, ধরো এখানে দিলাম 27 6। তাহলে এখান থেকে তোমরা কি করে করবে, এই 27 মধ্যে কটি 6 আছে, মানে কটা গোটা অংশ আছে সেটাকে বের করে নাও। অখণ্ড সংখ্যা কতগুলো পাবো, 6 কি, তাহলে 27কে আমরা ভাগ করব 6 দিয়ে। 6 কত হচ্ছে, 6 কে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, বেশি হয়ে যাচ্ছে, 6 4 24। তাহলে অবশিষ্ট কত পড়ে থাকছে, 3 3। এটা ছোট ছোট করে লেখা হয়ে যাচ্ছে, অবশিষ্ট কত পড়ে আছে 3। তাহলে এইখানে আমরা কি পেলাম, সম্পূর্ণ 4টে অংশ থাকবে, মানে গোটা ছবি এরকম পুরো পুরো ছবি 4টে থাকবে। এখানে যেমন একটা আছে, এক পূর্ণ ছিল বলে একটা ছবি আছে, আর একটা ভগ্নাংশ আছে, আর একটাকে ভাঙা অংশ আছে। এখানে পুরো 4টে গোটা ছবি থাকবে, আর একটা ছবির 6 ভাগের 3 ভাগ হবে, 6 ভাগ করে সমান 6 ভাগ করে 3 ভাগ হবে। এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর হর সবসময় একই থাকে। আর অবশিষ্টটা হলো, তাহলে এখানে একটা আমরা কি পেলাম, 4 পূর্ণ 3 6। দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ পেলাম। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কি করে করা হয় সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। আজকে আমরা ভগ্নাংশ কি, ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো, প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, ভগ্নাংশের লব হর কাকে বলে, আর শিখলাম অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি করে মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি করে মিশ্র ভগ্নাংশে আসতে পারি, তাও এইভাবে দেখিয়ে দিয়েছি। এগুলো তোমরা ভিডিওটা থামিয়ে মাঝে মধ্যে আটকে রেখে তোমরা এগুলো তোমাদের খাতায় তুলে নিতে পারো। এর পরের ভিডিওতে আমি আসবো সমতুল্য ভগ্নাংশ নিয়ে। এইখানে শুধু একটু বুঝিয়ে দিই এই ছবিটার ক্ষেত্রে। দেখো এই ছবিটাতে, এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো, এখানে লিখেছি 2 ভাগের 1 ভাগ, এখানে লিখেছি 4 ভাগের 2 ভাগ, এখানে লিখেছি 8 ভাগের 3 ভাগ, এখানে লিখেছি 8 ভাগের 4 ভাগ। ভগ্নাংশগুলো দেখতে আলাদা, তাই না? কখনো 1 এর 2, কখনো 2 এর 4, কখনো 3 এর 8, কখনো 4 এর 8। কিন্তু অ্যাকচুয়ালি ভগ্নাংশগুলো দেখতে আলাদা হলেও এই ভগ্নাংশগুলোর বেশ কিছু কিছু ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশের মান কিন্তু একই, অর্থাৎ ওরা সমান ভগ্নাংশ, একই মান বিশিষ্ট ভগ্নাংশ। যেমন দেখো ছবিতে দেখো 1 এর 2 বা 2 ভাগের 1 ভাগ, এখানে যতটা লাল রং করা আছে 4 ভাগের 2 ভাগে দেখো ঠিক ততটা অংশ নিয়েছি। আমি তো আগেই বলেছি এটা পুরোটাই সমান, এক মানে গোটাটাই এক অংশ। এই একটা জিনিসকেই আমি বারবার ভাগ করে তারপর টুকরো সেখান থেকে কিছু অংশ নিয়েছি। তাহলে দেখো এই প্রথম ধাপে আমি যতটা অংশ নিয়েছি, দ্বিতীয় ধাপে ঠিক ততটা অংশই নিয়েছি। দেখেছো, পুরোটা ঠিক অর্ধেকটা নিয়েছি, পুরোটা ঠিক অর্ধেকটা। তৃতীয় ধাপে দেখো পুরোটার অর্ধেকটা নিয়ে একটু কম নিয়েছি, 3 টুকরো নিয়েছি, আর একটু একটা খন্ড বাকি থেকে গেছে, তাহলে নিলে এটাও অর্ধেকটা হয়ে যেত, পুরো গোটা ছবির অর্ধেক হয়ে যেত। এখানে চতুর্থ ধাপে দেখো গোটা ছবিটার অর্ধেকটা অংশ নিয়েছি। তাহলে এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ তিনটি সমান ভগ্নাংশ, এইগুলোকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ, যেটা আমরা পরের ভিডিওতে শিখব। আজকের মতো এতটা থাকছে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরপর আমি ভিডিও চাইলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। এখন এই পর্যন্ত থাকলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।